সবজি মার্কেটে রয়েছি। লেবু এখানে বিক্রি হয় কিলো হিসেবে, 60 টাকা কিলো। তো আমরা 500 লেবু কিনেছি 30 টাকা দিয়ে। पत्ता गोभी कितना है? 40 रुपया किलो दादाजी, बहुत बढ़िया पत्ता गोभी देखो। 40 रुपया किलो है। अच्छा, और हरी मिर्च 60 रुपया किलो लगे। 60 रुपया किलो लग जाएगा। অমৃতসরের বিখ্যাত মাছ বাজার এটি। এখানে বিভিন্ন ধরনের মাছ আসে বাইরে থেকে, আর এখানকার বিক্রি হয়। রেট মোটামুটি কলকাতার মতোই দেখলাম। দোকানদার জানাচ্ছেন 220 টাকা করে। तरीका बहुत अच्छा है। যেমন এই দোকানটা বেনারসি লাল ফিশ, বেশ বড় দোকান। এই দোকানে বিভিন্ন এখানে মাছ বিক্রি হচ্ছে, বাইরে মাছ এখান থেকে এক্সপোর্টও হয়। একটা মাংস কাটানোর মতন মাছ কাটা হচ্ছে। এটি হচ্ছে আজকে আমাদের ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে আমরা করব। এসি ডাইনিং রুম আছে এটা। এই মুহূর্তে আমরা রয়েছি ডাইনিং রুমে। একটু পরে এখানে আমাদের লাঞ্চ শুরু হবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন আমরা রেডি হয়ে অমৃতসর স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি।
এটি একটি দিল্লির পুরাতন পার্লামেন্ট হাউসের আদলে তৈরি করা হয়েছে। জালিয়ানবাগে প্রবেশ করার পর বাঁদিকে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের ভেতরে এই মুহূর্তে আমরা রয়েছি। At Jallianwala Bagh in Amritsar. The members of the committee are Honorable Lord William Hunter, Justice Rankin, W.F. Rice, George Barrow, Pandit Jagat Narayan, Chimanlal Harilal Sekharwar, and Ahmad Khan. Let the process of court-martial begin. Suppose passion was sufficient to allow the armoured cars to go in. Would you open fire with the machine gun? I think probably yes. In that case, the casualties would have been very much higher. Yes. What reason had you to suppose that if you'd ordered the assembly to leave the bar, they would not have done so without the necessity of your continued firing for a length of time? 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার শান্তিপ্রিয় নিরস্ত মানুষ এক প্রতিবাদ সভায় সমবেত হয়। জেনারেল ডায়ারের নির্দেশে সমবেত জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশ দেওয়া হয়। চারিদিকে ঘেরা ওই উদ্যান থেকে বেরিয়ে আসার কোনো পথ ছিল না, ফলে গুলিবর্ষণে 379 জন নিহত ও 1200 জন লোক আহত হয়। এই ঘটনার পর অমৃতসরে কারফিউ জারি করে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং লাহোর ও কসুরের সামরিক আইন জারি করে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। জালিয়ানওয়ালাবাগের ঘটনা সমগ্র ভারতে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে গভীর ঘৃণা ও বিদ্বেষের সৃষ্টি করে। জাতীয় অবমাননার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। এই মুহূর্তে আমরা জালিয়ানবাগ দেখে তার এক্সিট থেকে বেরিয়ে এবার আমরা স্বর্ণ মন্দিরের দিকে ধীরে ধীরে প্রবেশ করব।
অমৃতসর মন্দিরের সামনে দিয়ে। এই মুহূর্তে আমরা অমৃতসরের স্বর্ণ মন্দির 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই নির্মাণের 2 শতাব্দী পরে মহারাজা রঞ্জিত সিং দ্বারা 1830 সালে মন্দিরকে 162 কেজি সোনা দিয়ে আবরণ করা হয়। তখন তার মূল্য ছিল 65 লক্ষ টাকা। 1990 সালে 500 কেজি সোনা দিয়ে এটি পুনরাবরণ করা হয়েছিল। এখানটার জমা রাখতে হবে, জমা রাখার পর আমরা তারপরে মন্দিরে প্রবেশ করতে পারব। প্রথমে আগে এখানে হাত ধুতে হবে, হাতটা ধুয়ে তারপর এখানে জল রয়েছে, এই জলে পা ধোয়া পরেই আমরা তারপর হ্যাঁ ঠিক। একটা কথা জানিয়ে রাখি, স্বর্ণ মন্দির ঢোকার মুখেই আমি যেহেতু গিম্বল দিয়ে ছবি তুলছিলাম, সেই জন্য আমাকে গিম্বলের ছবি তুলতে বারণ করলো। তো গিম্বল আমি পকেটে নিয়ে নিয়েছি। তো মনে রাখবেন, যদি গিম্বল নিয়ে আসেন কিন্তু গিম্বল দেখে ছবি তুলতে দেবে না, আর কোনো রকম নেশার সামগ্রী সঙ্গে রাখা যাবে না, এই দুটো মাথায় রাখতে হবে। স্বর্ণের পরিমাণের মূল্য আজকের দিনে প্রায় 140 কোটি টাকা। এই কাজ চলে 1995 থেকে 1999 সাল পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ শিল্পীদের হাতে সোনার আবরণটি তৈরি করা হয়েছিল। এইসব 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, যা ভারতীয় গৃহস্থালিতে বর্তমানের 22 ক্যারেট স্বর্ণের চেয়ে অনেক বেশি বিশুদ্ধ। মহারাজা রঞ্জিত সিং স্বর্ণ মন্দিরের কলাইয়ের মধ্যে মাত্র 7 থেকে 9টি স্তর ব্যবহার করেছিলেন। 4 বছর দীর্ঘ পুনরাবরণের সময় 24 স্তর ব্যবহার করা হয়। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের খরচটি সম্পূর্ণভাবে দাতাদের দ্বারা পরিচালিত হয়। মন্দিরের পরিষ্কারকরণ ও রক্ষণাবেক্ষণ এবং লঙ্গরের সেবা প্রদানের কাজগুলি স্বেচ্ছাসেবীদের দ্বারা করা হয়, যারা বিনামূল্যে কাজ করেন। আশ্চর্য, হরমান্দের সাহেব উজ্জ্বল স্বর্ণ মন্দিরের দর্শন প্রতি মাসে 3 মিলিয়নেরও বেশি দর্শক পায় এবং দিনের আলোর মতো রাতেও এটি গৌরবান্বিত হয়। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি অমৃতসরের আরেকটি বিখ্যাত মন্দির, দুর্গিয়ানা মন্দির। চলুন ভেতরে যাই, কি আছে দেখা যায়। এই মুহূর্তে আমি চলে এসেছি অমৃতসরের একটি বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে দুর্গিয়ানা মন্দির। এই দুর্গিয়ানা মন্দিরে কী কী বিশেষত্ব আছে সেটা আপনাদের দেখাচ্ছি। শ্রী দুর্গিয়ানা মন্দির হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির। শ্রী দুর্গিয়ানা মন্দিরের স্থাপত্য শ্রী হরমন্দির সাহেবের অনুরূপ। এটি 1921 সালে শিখ শ্রী হরমিন্দর সাহেবের স্থাপত্য শৈলীতে গুরু হরসাই মাল কাপুর দ্বারা নির্মিত হয়েছিল। হরসাই মাল ছিলেন পৃথ্বী চাঁদের বংশধর এবং তাই গুরু রামদাস। হরসাই মাল কাপুরের নাতি নাতিরা বর্তমানে অমৃতসরে বসবাস করছেন এবং হরসাই মাল কাপুরের মূর্তির একজন তত্ত্বাবধায়ক। এই মন্দিরের আশেপাশে 200 মিটার অর্থাৎ 660 ফুট ব্যাসার্ধের মধ্যে তামাক, মদ এবং মাংস বিক্রি নিষিদ্ধ করার জন্য বিধিনিষেধ বলবৎ রয়েছে। আমি এখন দর্শন করতে চলেছি দুর্গা মন্দির।
लेके ना पड़ता है। जब ये पूरी जाएंगे ना इनका बदल जाएगा। अच्छा जी, हाँ तो यहाँ से ऑफिसर से हैं। নাভিপদ্ম থেকে ব্রহ্মা সেইটি এখানে দেখানো হয়েছে। হরপার্বতী কৈলাসে বসে গল্প করছে। আমি এটাই বুঝলাম। ও এই যে জগাইয়ার মাথায় না, এই যে ব্লগে তুই ঝামেলা করছিস এরম ভাবে। কোন স্কিন করে আসলো একটা আসলো। এরাই তো রাম নৃসিংহ নারায়ণ। ব্যাসদেব এখানে তার শিষ্যদের পড়াশোনা করাচ্ছেন। জায়গাটি দেখছেন আপনারা, এইখানে ঋষি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। এই জায়গায় বসে উনি, সেই জায়গাটা দেখাই, ঋষি বাল্মীকি এই জায়গাতেই বসে উনি রামায়ণ লিখেছিলেন। কৃষ্ণের নানান রূপ এখানে বর্ণনা করা হয়েছে এই মূর্তির মাধ্যমে। গুড মর্নিং। আজকে আমার অমৃতসরের সেকেন্ড দিন। আজকে আমি এসেছি এখানকার একটা মার্কেটে। ফলের দোকানে এলাম, ফ্রুট জুস এখানে তৈরি করে দিচ্ছে। এবার খেয়ে দেখি এটা কেমন লাগে। এই ফ্রুট জুসটা এখানে নেওয়া হলো, এবার দেখা যাক এটা কেমন লাগছে খেতে। টেস্ট করে খেয়ে দেখবো কেমন লাগছে।
এই মুহূর্তে রয়েছে একটি মশলার দোকানে। তো ভ্যারাইটিস বিভিন্ন রকমের মশলা এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে। আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে, ফুলকারি জুতো।